সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের অনলাইন ক্লাসে যে যেখানে বসে দেখছো শুনছো, আমি ফণীভূষণ সরকার সহকারী শিক্ষক বাংলা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আতঙ্ক নয়, সচেতন হব, বেশি বেশি হাত ধোবো, বাইরে গেলে মাস্ক পরব। এখন বিশ্বব্যাপী চলছে করোনাকালীন সময়, আর এই করোনাকালীন সময়ে অনেকেই তার নির্দিষ্ট কাজ ছেড়ে দেশের বাড়ি অথবা গ্রামের বাড়িতে বসবাস করছে। অনেকের একটি চাকরি চলে গেছে, অনেকে আবার চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। তো একজন বাড়ির কর্তা যদি তার কাজকর্ম না থাকে, তাহলে কিন্তু সন্তান সন্ততি স্ত্রী পরিবার নিয়ে একদম বসে পড়ে। তার ইনকামের পথ না থাকলে তখন ভালোভাবে চলে না। আমি আজকে এমন একটি গল্প পড়াবো, মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাজি গল্প। আসুন আমরা তাহলে গল্পের শিরোনামটি লিখে ফেলি। মমতা। এই গল্পটি লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই মমতাজি গল্পটি পড়ে আমরা যা যা শিখব, এক নম্বর হচ্ছে পরিচারিকার প্রতি কর্তৃক আচরণ সম্পর্কে জানতে পারে। দুই নম্বর হচ্ছে অভাবী মানুষের জীবনযাপন ও আন্তরিকতা সম্পর্কে জ্ঞান লাভ করুন। মানুষের প্রতি মানবিক আচরণ সহমর্মিতা সম্মান দেখানো ইত্যাদি।
বিষয়ে অনুদানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম, আমি পূর্বেই যে কথাটি বলেছিলাম যে এই করোনাকালীন সময়ে মানুষ কাজকর্ম ছেড়ে দেশের বাড়িতে বসবাস করছেন। তো সেখানে সংসার পরিবার পরিজনদের নিয়ে বড়ই বিপাকে রয়েছে। তো এমনই গল্প হচ্ছে মমতাদির। মমতাদির স্বামীর চাকরি চলে যায় মাত্র 4 মাস। মমতাদির স্বামীর চাকরি 4 মাস চলে গেলে পরিবার পরিজন নিয়ে বিপাকে থাকে। তো সেই কাজগুলোকে উপেক্ষা করার জন্য, স্বামীর প্রতি সহনশীল হওয়ার জন্য সে কাজের খোঁজে বাইরে বেরিয়ে পড়ে। তো সেই গল্পটি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই গল্প পড়লে আমরা যে দিকগুলো জানতে পারবো সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, আমি আরেকবার পড়ছি, একটু লক্ষ্য করো সবাই। আর সবাই বাসায় বই এবং খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। আমি মূল কিছু জিনিস বলবো, পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো তোমরা যদি লিখে রাখো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের পড়ার বিষয়। তো এই মমতাদি গল্প পড়ে আমরা শিখব গৃহ পরিচারিকার প্রতি গৃহকর্ত্রীর আচরণ সম্পর্কে আমরা জানতে পারব। অভাবী মানুষের জীবনযাপন ও আন্তরিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। মানুষের প্রতি মানবিক আচরণ, সহমর্মিতা, সম্মান দেখানো ইত্যাদি বিষয়ে আমরা অনুপ্রাণিত হব। তাহলে এবারে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের একজন বিখ্যাত লেখক, যার পেশায় ছিল লেখালেখি নিয়ে তিনি ব্যতিব্যস্ত থাকতেন। তার জন্ম পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে আসি। মানিক বন্দ্যোপাধ্যায় একটি সুন্দর একটি নাম, লেখকের নাম। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে। জন্ম 1908 সালে। সাঁওতাল পরগনায়। তার আসল নাম প্রবোধ। কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার বাবার নাম, পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী। এসএসসি পাস করেন। আগে এসএসসিটাকে বলা হতো
মেট্রিক পাস, মেট্রিক 1926 সালে। মেট্রিক এবং আইসি আইসি পাস করেন 1928 সালে। বন্ধুদের সাথে বাজি ধরে অতসী মামি নামক গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে তখন তার লেখাপড়ার কিছু ভাটা পড়ে যায়। লেখাপড়া গণিত বিষয়ে অনার্সে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি। শেষে লেখাপড়াকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ভুল বললাম, লেখাপড়াকেই পেশা হিসেবে, লেখালেখিকেই পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে বাজি ধরে কি করবেন? অতসী মামি গল্প লিখে বিচিত্রা পত্রিকা, বিচিত্রা। প্রকাশ করেছে। মাত্র 21 বছর বয়সে আর একটি কাব্যগ্রন্থ লেখেন, দিবা রাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য মাত্র 21 বছর বয়সে তিনি সারা জীবনে তার অনেক রচনা, 50টিরও বেশি উপন্যাস তিনি রচনা করেছেন। তার মধ্যে কিছু কিছু গল্প আছে, আবার কিছু প্রবন্ধ আছে, আর 50টিরও উপরে উপন্যাস লিখেছেন। তার মধ্যে কিছু কিছু আমি এখানে লিখে দিচ্ছি। উপন্যাস, বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, ইতিকথা, পরের কথা, পুতুল নাচের ইতিকথা, জননী, অহিংসা, সিংহ, সোনার দাম, এগুলো হচ্ছে তার উপন্যাস। গল্প, এছাড়াও তিনি গল্প লিখেছেন। গল্পগুলো হচ্ছে ছোট বড়, টিকটিকি, টিকটিকি, মাটি, মাসুর, ফেরিওয়ালা, ফেরি ওয়ালা,
রাগ, গৈতি, হাসি, ইত্যাদি। এগুলো তার গল্প। প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থ লেখকের মনের কথা। লেখকের মনের কথা প্রবন্ধ গ্রন্থ। মৃত্যুবরণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়। মৃত্যু 1956 সালে। তাহলে আমরা মোটামুটি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সম্পর্কে জানতে পারলাম। আর একবার একটু বলে নেই, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে সাঁওতাল পরগনায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নিরুদা সুন্দরী দেবী। তিনি 1926 সালে মেট্রিক পাশ করেন এবং আইসি পাশ করেন 1928 সালে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি এই গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে সে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে। মাত্র 21 বছর বয়সে দিবারাত্রি কাব্যতার প্রকাশ হলে সে বাংলা সাহিত্যের বিশাল একটা সিংহাসন আরোহণ করেন এবং লেখালেখির দিকে আরও বেশি মনোযোগী হয়ে পড়েন। লেখালেখির দিকে বেশি মনোযোগী হওয়ার কারণে পড়াশোনার প্রতি তার একটা ভাটা পড়ে যায়। গণিত বিভাগে অনার্স ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি। লেখালেখি নিয়ে তিনি লেখালেখিকেই জীবনের অবলম্বন হিসেবে বেছে নেন। 50টিরও উপরে উপন্যাস রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর মাঝি, ইতিকথা, পরের কথা, পুতুল নাচের ইতিকথা, জননী, অহিংসা, চিহ্ন, সোনার চেয়ে দামি। গল্পের মধ্যে সরীসৃপ, ছোট বড়, টিকটিকি, মাটির মাসুল, ফেরিওয়ালা, প্রাগৈতিহাসিক উল্লেখযোগ্য। প্রবন্ধ লেখকের মনের কথা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে বা 1956 সালে। এবারে আমরা চলে যাব মমতাদি গল্পে। মমতাদি জীবনময়ের গলির ভিতরে 27 নম্বর বাড়িতে একতলায় থাকতেন। নিজের জীবনের চালিকা শক্তি হিসেবে নিজের কর্মকে বেছে নিয়ে বের হয়ে যান কাজের উদ্দেশ্যে। লেখকের বাড়িতেই তিনি কাজ বেছে নেওয়ার জন্য যান। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের গৃহকর্মে নিয়োজিত অভাবী মানুষের প্রতি মানবিক সহনশীল আচরণ বিষয়টিকে তুলে ধরেছেন। স্বামীর চাকরি না থাকায় সন্তান নিয়ে দুর্বিপাকে পড়ে সচ্চর বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেওয়ার জন্য এক নারীর কর্তব্যনিষ্ঠ এবং গৃহকর্ত্রীর মানবিক আচরণ প্রকাশ পেয়েছে এই গল্পের মাধ্যমে। আমি পুরো গল্পটা পড়ব না, তোমাদের মূল বক্তব্যটি তুলে ধরে আমি আজকে দুইটা অবশ্য পড়াবো। দুটি বিষয় নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তোমাদের কিছুদিন আগেই অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেল। তো খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে যেই দেখি তোমরা এত সুন্দর করে লিখেছ, আমি সত্যি অভিভূত এবং আনন্দিত হয়েছি যে অনেক সুন্দর পড়াশোনা তোমরা করছো এবং আমাদের
অনলাইন ক্লাসগুলো বাসায় বসে ফলো করছো। আশা করি আমরা আরও সুন্দর করে এই ক্লাসগুলো তোমাদের বোঝানোর ব্যাপারে চেষ্টা করব এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবারে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই মানিক বন্দ্যোপাধ্যায় সেখানে তার কাজকর্মে খুশি হয়ে গৃহকর্ত্রী তার প্রতি সন্তান স্নেহে কোমল আচরণ করেন। মমতাদি তাকে শ্রদ্ধা করেন। সেই বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটির প্রতি অকৃত্রিম স্নেহ প্রকাশ করেন মমতাদি, তাকে ছোট ভাইয়ের মতো আদর করত। ছেলেটিও মমতাদিকে তাদের পরিবারের একজন মনে করে দিদি বলে সম্মান করত। স্বামীর চাকরি হলেও মমতাদি এই কাজ ছাড়তে চায় না। অন্যদিকে গৃহকর্ত্রীর মমতাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য মর্যাদা দেন। এভাবে গল্পটিতে গৃহকর্ত্রী ও গৃহকর্মীর মধ্যে পারস্পরিক গভীর সম্পর্ক, মানবিক দিকটি এখানে প্রকাশ পেয়েছে। এই মমতাদি গল্পের মূল বিষয়বস্তু থেকে আমরা জানতে পারি যে এখানে সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন লেখক, এবং লেখক সেখানে অনেক কিছু সামাজিক জিনিস তুলে নিয়ে এসেছেন। আমরা এবারে এই মমতাদি গল্পে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা করে আমি পরের টপিক্সে যাব, পরের বিষয়ে যাব। এখন এই মমতাদি গল্পের মধ্যে ছোট প্রশ্ন কীভাবে আসবে এইগুলো তোমরা একটু মনে করে নিবে। ছোট প্রশ্ন হিসেবে যেভাবে আসবে এই প্রশ্নগুলো আমরা নোট করে নিই। কিছু শব্দার্থ এখানে আছে, শব্দার্থগুলো একটু তোমাদের জানিয়ে দিই। শব্দার্থগুলো হচ্ছে বাছা। বাছা মানে হচ্ছে বৎস, অল্প বয়সী সন্তানকে বলা হয় বাছা। পর্দা থেকে উপার্জন, এখানে নারী অন্তঃপুরে থাকার প্রথা ভঙ্গ করে বাইরে আয় রোজগার করে বেড়ানোকে বোঝানো হয়েছে। অনাড়ম্বর, জাঁকজমকহীন। আর বামন্দি, ব্রাহ্মণদিদির সংক্ষিপ্ত রূপ হলো বামন্দি। আগে ব্রাহ্মণ মেয়েরা মানুষের বাড়িতে রান্নার কাজ করত, এজন্য লেখক তাকে সম্মান করে বামন্দি বলে ডাকত। অপ্রতিভ মানে অপ্রস্তুত। পরিলুট মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দান করা, মানে সংকীর্তনের পর হরিনামের যেভাবে বাতাসা ছেটানো হয় এটাকে হরিলুট বলে। আমরা এখানে একটি বিষয় পেলাম, আরেকটি প্রশ্ন এখানে থাকতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোথা থেকে এই গল্পটি সংগ্রহ করা হয়েছে। সরিৎসিব, সরিৎসিব থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। সরিৎসিব এই গল্প থেকে সংগ্রহ করা হয়েছে, এটা হল উৎস। এই গল্পের উৎস সরিৎসিব, সরিৎসিব থেকে নেওয়া হয়েছে। এখানে সংক্ষিপ্ত কোশ্চেন হতে পারে, মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে নেওয়া হয়েছে। সরিৎসিব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মমতাদির বয়স কত? আমি তাহলে প্রশ্নগুলো এখানে লিখি, উত্তরগুলো লিখি, তোমরা একটু নোট করে নাও। মমতাদির বয়স কত? উত্তর, মমতাদির বয়স 23 বছর। মমতাদি যখন প্রথম কাজ নেয় তখন কত বেতন আশা করেছিল? মমতাদি মনে করেছিল যে 12 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু গৃহকর্ত্রী তাকে খুশি হয়ে 15 টাকা বিষয়টি 15 টাকা দেওয়ার অঙ্গীকার করেন। 15 টাকা তার বেতন পেয়ে সে খুশি হয়ে যায়। তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, মমতাদির বেতন কত ছিল? মমতাদির বেতন কত ছিল?
আর যেটা বললাম যে মোহাম্মদী কোথায় থাকতেন, জীবনময়ের গলিতে 27 নম্বর রোডে একতলা বাড়িতে থাকতেন। আরেকটি প্রশ্ন আসতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে, এগুলো কোশ্চেন আনসার সহ মোটামুটি আলোচনা করলাম। তো এখানে মমতাদি গল্পে তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ এই ছোট ছোট কোশ্চেন এবং উত্তরগুলো তৈরি করবে। আমাদের প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে তোমাদের এই কাজগুলো আমরা যাচাই করব। আর পারলে মমতাদি গল্পের 2টি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে নিয়ে আসবে। প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে এগুলো আমরা দেখব। এবারে আমি তোমাদের আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, রানার কবিতা। রানার কবিতাটি এটা হচ্ছে অনুভূতি মানুষের একটা জীবনালেখ্য কবিতা। রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এই বিষয়ে আমি এখন আলোকপাত করব, কথা বলব। এবারে আমরা পড়ব রানা। রানা কবিতা। এই করোনাকালীন সময়ে তোমাদের বার্ষিকের সিলেবাসে আমাদের বেশ কয়েকটি গল্প এবং কবিতা রয়েছে। আমাদের ক্লাসের সংখ্যা কম থাকায় আমরা একটু সুন্দর করে গোছালোভাবে লিখে দিল। আজকে আমি একটা কবিতা এবং একটি গল্প পড়াচ্ছি, তোমরা নোট করে নিবে আশা করে। আগামী দিনে আমার ক্লাস আছে, আগামী দিনের ক্লাসে তোমাদের পড়াবো, সেটা আমি অফিসটা ঘোষণা করে দেব। এখন আমরা পড়ছি রানার কবিতা। রানার কবিতাটি পড়ে আমরা যেগুলো শিখব সেই জিনিসগুলো একটু দেখেছি। রানার কবিতা পড়ার মধ্যে আমরা যেগুলো বুঝতে পারবো সেটা হচ্ছে পেশা হিসেবে রানারের পেশা হিসেবে রানারের ন্যায় নিষ্ঠা সম্পর্কে জানতে পারব। শ্রম মানুষের
অসহায় মানুষের জীবন সম্পর্কে জানতে পারে। পেশাগত দায়িত্ব পালনে রানারের সম্পর্কে জানতে পারে। তাহলে এই রানার পরীক্ষাটি পড়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখব, পেশা হিসেবে রানারের ন্যায় নিষ্ঠা সম্পর্কে জানতে পারবো, শ্রমজীবী মানুষের জীবন আলেখ্য সম্পর্কে ধারণা লাভ করব, দরিদ্র অসহায় মানুষের জীবন সম্পর্কে জানতে পারবো, পেশাগত দায়িত্ব পালনে রানারের সম্পর্কে জানতে পারবো। এই রানার পরীক্ষাটি পড়ে আমরা এইগুলো জ্ঞান অর্জন করব। এবারে রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য এই রানার কবিতাটি লিখেছেন। আমাদের বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক রয়েছেন সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণ করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের পরিচয় সম্পর্কে এখন আমরা জানব। সুকান্ত ভট্টাচার্য জন্ম 1926 সাল 15 আগস্ট। আমাদের বোর্ড বই অবশ্য বাংলা সংখ্যা দেওয়া আছে, আমি দুটাই তোমাদের জানানোর জন্য লিখতেছি। জন্ম 1926 সালে 5 আগস্ট, 15 আগস্ট, আর বাংলা সংখ্যা হচ্ছে 1333 বঙ্গাব্দ। শ্রাবণ। জন্মগ্রহণ করেছিলেন কলকাতা কালীঘাট। পৈতৃক নিবাস ছিল পৈতৃক নিবাস কোটালীপাড়া, গোপালগঞ্জ। বাবার নাম নিবারণ
মাতা সুনীতি দেবী। সাহিত্যকর্ম ছিল ছাড়পত্র। ঘুম নেই পূর্বাভাস। অভিযান হরতাল। এইগুলো ছিল তার সাহিত্যকর্ম। কবি সুকান্তকে কিশোর কবি বলা হয়। কিশোর কবি। মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন 1947 সালে। তাহলে আমরা রানার কবিতাকে সুকান্ত ভট্টাচার্য লিখেছেন কবি, তার জন্ম সম্পর্কে জানতে পারলাম। আমি আর একটিবার বলতেছি, জন্ম 1926 সালে 15 আগস্ট, বাংলা 1333 বঙ্গাব্দ, 30 শ্রাবণ, কলকাতা কালীঘাটে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল কোটালীপাড়া গোপালগঞ্জ। পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তার সাহিত্যকর্ম ছিল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। অল্প বয়সে সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন বলেই তার উপাধি ছিল কিশোর কবি। মৃত্যু 1947 সাল আর 1354 বঙ্গাব্দ। এবারে আমরা কবিতাটি একটু পড়ে শুনব। তোমরা যে যেখানে আসো একটু সুন্দর করে বইটা বের করো, আমরা একটু পড়ব। আর এখানে উল্লেখযোগ্য কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো আমরা একটু একবার দেখে নিই। রানার ইংরেজি শব্দ। রানারের আবিধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়ান, আর এখানে ডাক হরফটা অর্থে ব্যবহৃত হয়েছে। নতুন খবর আনার মানে সুখে দুঃখে, মানুষের সুখে দুঃখে জানা অজানার অনেক খবর সংবাদ তারা নিয়ে আসে। এই রানারের কাজ হচ্ছে সংবাদ নিয়ে আসা। দুর্বার মানে যাকে নিবারণ করা যায় না। এবারে আমরা একটু কবিতাটি পড়ব। রানার ছুটেছে তাই ঝমঝম ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলেছে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে নতুন খবর আনা। তাহলে রানার একজন পরিশ্রমী মানুষ, দিন রাত শুধু খবর আদান প্রদান করার কাজেই ব্যস্ত থাকে। রানার রানার জানা অজানার, বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ তারা। রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। দুর্বার মানে যাকে নিবারণ করা যায় না, দুর্জয় মানে হচ্ছে অদম্য, তাকে চাপা দেওয়া, দুর্বার দুর্জয় গতিতে চলতেই থাকে।
তার জীবনের স্বপ্নের মতো কিছু সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। হরিণের মতো যায় মানে এখানে হরিণ যেমন নিঃশব্দে চলাচল করে, হরিণ এটা হচ্ছে উপমা হতে ব্যবহার করা হয়েছে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার চাবি পৌঁছে পড়ে। সূর্য ওঠার আগেই এই নতুন নতুন সংবাদগুলো নিয়ে তারা পৌঁছানোর চেষ্টা করে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মাভৈ রানা এখনো রাতে কালো। মাভৈ মানে হচ্ছে ভয় করো না। এমনই করে জীবনে বহু বছর পিছু ফেলে পৃথিবীর বোঝাপতিত রানা পৌঁছে গিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনে সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। কত রাত যে চলে যায়, তারপরেও তারা থেমে থাকে না। অনেক দুঃখে বহু বেদনায়, অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। মানে ঘরে তার প্রিয়তমা স্ত্রী রয়েছে, সে মানে ঘুমাতে পারে না, বিনিদ্র মানে নিদ্রাবিহীন জাগে। রানা রানা এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠিতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছুটে। দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। একে তো টাকার বোঝা নিয়ে সে যাচ্ছে রাতের অন্ধকারে, দস্যুদের তো একটা ভয় আছেই, তারপরেও তাদের ভয় হচ্ছে সূর্য কখন উঠবে। সূর্য ওঠার আগেই তাদের এই সংবাদগুলো, দুঃখ বেদনার খবরগুলো পৌঁছে দিবে সেই গ্রাহকদের কাছে। কত চিঠি লিখে লোকে, কত সুখে প্রেমে আবেগে, স্মৃতিতে কত দুঃখে সুখে। এ দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এ জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এত দুঃখের কথা জানবে না কেউ শহর ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রের ঘামে। দরদে তাহার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানা রানা কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তি হয়ে হয়ে। রানা রানার ভোর হয়েছে, আকাশ হয়েছে লাল। আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানা রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনা। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতি মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর। ছুটে চলো আরো বেগে, দুর্গম দুর্বার। দুর্গম মানে হচ্ছে দুর্দান্ত, আর ভীরুতা মানে হচ্ছে ভয়শীল। আমরা এবারে রানার কবিতার মূল বক্তব্য যেটি, সেটি আমরা তুলে ধরব। রানার কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের, ব্যক্তিদের কাছে প্রয়োজনের চিঠি পৌঁছে দেওয়া। রানার এতটাই দায়িত্বশীল যে কোনো কিছু তাদের বাধা দিতে পারে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ নিয়ে যেতে হয়। চিঠি মানে সুখ আনন্দে, দুঃখ সুখে ভরা সংবাদ। এই সংবাদের অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনের কাছে যথাসময় পৌঁছে দেওয়ার তাদের দায়িত্ব রানারদের। তাই তাদের ক্লান্তি নেই, অবসর নেই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছে, তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, এই কবিতাটি তারই ভাব প্রতিফলিত ঘটেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে রানার কবিতার ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো হতে পারে। আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম রেডি করে এগুলো লিখে নিতে পারো।
মিশিয়ে দিলাম। প্রশ্ন হতে পারে রানা কি কাজ নিয়েছে? উত্তর রানা নতুন খবর আনার কাজ নিয়েছে। কাকে দুর্গম বলা হয়েছে? জানা মা বই, মা বই অর্থ কি? মা বই অর্থ হলো ভয় করো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি কয়েকটি প্রশ্ন দেখে নিলাম। রানা কি কাজ নিয়েছে? রানা নতুন খবর আনার কাজ নিয়েছে। কাকে দুর্গম বলা হয়েছে? রানা। মা বই অর্থ কি? ভয় করো। তো আমাদের তোমরা এরকম ছোট ছোট কোশ্চেন এবং উত্তরগুলো তৈরি করবা, জ্ঞানমূলক কোশ্চেন এবং উত্তর, এরকম 10টা কোশ্চেন এবং উত্তর তৈরি করবা এবং রানার কবিতা থেকে 2টি সৃজনশীল কোশ্চেন এবং উত্তর তৈরি করবা। আমাদের প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে আমরা এগুলো চেক করব। এবারে আমি ক্লাস শেষের পথে চলে এসেছি। তোমরা যে যেখানেই থাকো বেশি বেশি করে এরকম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবা, হ্যান্ড ওয়াশ করবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আশা করি সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, সবাই যেন সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আর আগামী দিনে আমি বাংলা দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের বিষয়ে আমি ক্রিয়াপদ, কাল, পুরুষ, কালের বিশিষ্ট প্রয়োগ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছি, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।